হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিবুর রহমান, আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকের লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব কম্পিউটার গ্রাফিক্সের চ্যাপ্টার 10 হিডেন সারফেস। তো প্রথমে জানতে হবে হিডেন সারফেসটা কী বা সেটা কীভাবে আমরা রিমুভ করতে পারি। মেনলি আজকে আমরা জেড বাফার অ্যালগোরিদম দেখব এবং সেখানে এই জেড বাফার অ্যালগোরিদমটাই হচ্ছে আমাদের হিডেন সারফেস রিমুভালের একটা অ্যালগোরিদম, যে অ্যালগোরিদমটা ইউজ করে আমরা কোনো একটা হিডেন সারফেসকে রিমুভ করতে পারি। তো হিডেন সারফেস বলতে কী বোঝাই? সাপোজ এখানে আমি একটা পেন আর একটা পেন্সিল নিয়েছি। তো এটা একটা বাউন্ডারি চিন্তা করেন, পেন্সিলটা হচ্ছে এরকমভাবে আসছে, পেনটা এরকমভাবে আসে মনে করেন। তো দেখেন পেন্সিলের যে এই পার্টটা এটা হচ্ছে ভিতরে আসে, তাই না? এটা নিচে আসে, এটা তো দেখা যাচ্ছে না, ভিজিবল না। আবার দেখেন পেনের এখানে এই যে পেন্সিলের নিচে যে পার্টটা, অর্থাৎ এই জায়গাটা পেন্সিলের নিচের যে পার্টটা, এটা তো ভিজিবল না। তো এই যেই পার্টগুলো আমরা দেখতে পাচ্ছি না, ভিজিবল না, সেগুলোকে আমরা জেড বাফার অ্যালগোরিদমের মাধ্যমে রিমুভ করে থাকি। এটাই হচ্ছে হিডেন সারফেস রিমুভাল। তো আশা করি আপনারা হিডেন সারফেসটা কী এবং সেটা কীভাবে রিমুভ করতে হয় সেই জিনিসটা বুঝতে পেরেছেন, মানে জাস্ট একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে। আচ্ছা, তো এখানে বলা হয়েছে ইট ইজ দ্য প্রসেস অফ ডিসপ্লেইং অনলি দ্য সারফেস দ্যাট আর ভিজিবল টু দ্য ভিউয়ার। অর্থাৎ যেই জিনিসটা আমাদের সামনে ভিজিবল, যেমন এটাকে দেখালাম যে পেন্সিলটার যে অংশটুকু খাতার নিচে ছিল সেই অংশটুকু আমরা দেখতে পাচ্ছিলাম না, তাই না? এই অংশটুকু আমাদেরকে কী করতে হবে? রিমুভ করতে হবে, কারণ যে পার্টটুকু আমাদের সামনে ভিজিবল, অর্থাৎ আমি একটা ভিউয়ার দেখতে পাচ্ছি, তাই না? আমার সামনে যে অংশটুকু ভিজিবল সেই অংশটুকু খালি থাকবে, বাকি অংশগুলো আমরা রিমুভ করে ফেলবো to the viewer and removing the surface that are behind other object, ওই যে আদার অবজেক্ট, অর্থাৎ খাতার নিচে পেন্সিলের যে পার্টটুকু ছিল সেটাকে আমরা রিমুভ করে দেবো। ক্লিয়ার? দ্য আদার নেম অফ হিডেন সারফেস রিমুভাল ইজ ভিজিবল সারফেস ডিটেকশন আর হিডেন সারফেস এলিমিনেশন। এই হিডেন সারফেস রিমুভালকে আরও দুটো নামে ডাকা হয়, সেটা হচ্ছে ভিজিবল সারফেস ডিটেকশন। কোন পার্টগুলো ভিজিবল সেগুলোকে ডিটেক্ট করা হয় তারা এর মাধ্যমে, অথবা আরেকটা নামে ডাকা হয় সেটা হচ্ছে হিডেন সারফেস এলিমিনেশন। অর্থাৎ কোন পার্টগুলো আমাদের হিডেন অবস্থায় আছে সেগুলোকে আমরা এলিমিনেট করবো বা রিমুভ করবো। তো হিডেন সারফেস রিমুভালের জায়গায় যদি এরকম ভিজিবল সারফেস ডিটেকশন বা হিডেন সারফেস এলিমিনেশন এই কথাগুলো থাকে তাহলে কিন্তু কনফিউজড হবেন না। ক্লিয়ার? দ্য মেন গোল ইজ টু ডিসপ্লে অল ভিজিবল সারফেসেস, ডু নট ডিসপ্লে এনি হিডেন সারফেস। অর্থাৎ যেই পার্টগুলো আমাদের ভিজিবল সেগুলোকে শুধু আমাদের সামনে উপস্থাপন করবে, যেগুলো ভিজিবল না সেগুলোকে আমাদের সামনে ডিসপ্লে করবে। এটাই হচ্ছে তার মেন গোল। ক্লিয়ার? এখন আমরা দেখব হিডেন সারফেসের ক্যাটাগরি। তো মেনলি এখানে দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে অবজেক্ট স্পেস মেথড আর একটা হচ্ছে ইমেজ স্পেস মেথড। তো আমরা মেনলি আজকে ইমেজ স্পেস মেথড, যেটা জেড বাফার অ্যালগরিদম, এটাই দেখব। দিস ওয়ার্ক ইন দ্য অবজেক্ট কোঅর্ডিনেট সিস্টেম, অর্থাৎ অবজেক্ট কোঅর্ডিনেট সিস্টেমে এই অবজেক্ট স্পেস মেথডটা কাজ করে। এটার এক্সাম্পল হচ্ছে ব্যাক ফেস ডিটেকশন। তো ব্যাক ফেস ডিটেকশন আমরা দেখবো না, আমরা দেখবো জেড বাফার অ্যালগরিদম। এটা হচ্ছে ইমেজ স্পেস মেথড। দিস ওয়ার্ক উইথ দ্য পিক্সেল অর ইমেজ কোঅর্ডিনেট সিস্টেম। আমরা পিক্সেল কোঅর্ডিনেট দেখেছিলাম চ্যাপ্টার 2-তে ইমেজ রিপ্রেজেন্টেশনে, তাই না? এই যে জেড বাফার, এটা হচ্ছে ইমেজ স্পেস বা পিক্সেল কোঅর্ডিনেট সিস্টেমে এটা কাজ করে থাকে। তো এটা ছিল মেনলি হিডেন সারফেস রিমুভালের দুইটা মেথড বা ক্যাটাগরি। আচ্ছা, তো জেড বাফার জিনিসটা কি? জেড বাফারিং ইজ অ্যান ইমেজ স্পেস ভিজিবল সারফেস ডিটারমিনেশন মেথড ইউজড ইন রাস্টার গ্রাফিক্স। অর্থাৎ রাস্টার গ্রাফিক্সে এই জেড বাফারিং হচ্ছে ইমেজ স্পেসে ভিজিবল যেই সারফেসগুলো সেগুলোকে ডিটারমাইন করার জন্য একটা মেথড। ক্লিয়ার? তো এটার মেন আইডিয়াটা হচ্ছে যে আমাদের এভরি পিক্সেল অন দ্য স্ক্রিন স্টোর, অর্থাৎ কোন পিক্সেলগুলো স্ক্রিনে স্টোর হবে সেটা হচ্ছে জেড ভ্যালু বা ডেপথ। জেড ভ্যালুকে ডেপথ বলা হয় অফ দ্য ক্লোজেস্ট অবজেক্ট স্ক্রিন। অর্থাৎ একটা অবজেক্টের ডেপথ কতটুকু, অর্থাৎ স্ক্রিনে তার ডেপথ কতটুকু সেই জিনিসটা হচ্ছে জেড ভ্যালু। আর কালার অফ দ্যাট পিক্সেল, সেই পিক্সেলের কালারটাও স্টোর করা হয়ে থাকে। হোয়েন ড্রয়িং ইচ পলিগন কম্পেয়ার ইটস ডেপথ, অর্থাৎ যখন আমরা পলিগন ড্র করবো তখন এটা কি কম্পেয়ার করবো ডেপথ বা জেড ভ্যালু, যেটাই বলেন না কেন, ঠিক আছে? ডেপথ আর জেড ভ্যালু সেম জিনিস, দুটোর নাম আর কি। উইথ দ্য জেড ভ্যালু স্টোরড ইন দ্য বাফার, অর্থাৎ এখানে দুইটা ফ্রেম থাকবে, একটা হচ্ছে ফ্রেম বাফার, মানে দুইটা বাফার থাকবে, একটা হচ্ছে ফ্রেম বাফার, একটা হচ্ছে জেড বাফার। তা আমরা কি করব, আমাদের যে ফ্রেম বাফার ওইটার সাথে জেড বাফারের মধ্যে কম্পেয়ার করে ভ্যালুটাকে আপডেট বা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তখন আমরা এক্সাম্পল দেখবো, তখন জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে আমাদের সামনে। অনলি দ্য পলিগন নিয়ারেস্ট অফ দ্য টু দ্য ভিউয়ার
ইজ কিপ্ট, অর্থাৎ যেই পলিগনটা আমাদের ভিউয়ারের থেকে নিয়ারেস্ট, অর্থাৎ যেইটা আমাদের সবচেয়ে কাছে সেটাকে শুধুমাত্র আমরা নিব, যেগুলো দূরে সেগুলোকে আমরা নিব না। ক্লিয়ার? তো এখানে আমাদের কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ফ্রেম বাফার আর জেড বাফার, যেটা একটু আগে বললাম। কারণ কথা হচ্ছে ফ্রেম বাফার কী আর জেড বাফার কী। ফ্রেম বাফার হচ্ছে কন্টেন্টস কালার ভ্যালু অফ ইচ পিক্সেল, অর্থাৎ প্রতিটা পিক্সেলের যে কালার ভ্যালুগুলো সেগুলো ফ্রেম বাফারে স্টোর হয়ে থাকে। আর জেড বাফার কী করে? জেড বাফার কন্টেন্টস দ্য কারেন্ট ভ্যালু অফ জেড ফর ইচ পিক্সেল, অর্থাৎ প্রতিটা পিক্সেলের জন্য তার যে কারেন্ট ভ্যালু সেটাকে জেড বাফার স্টোর করে। অর্থাৎ এই ফ্রেম বাফার জেড বাফারের মধ্যে আমরা এই কাজটা করি, ফ্রেম বাফারে কালার স্টোর করি প্রতিটা পিক্সেলের, আর জেড বাফারে আমরা প্রতিটা পিক্সেলের কারেন্ট যে ভ্যালু সেটা হচ্ছে আমরা জেড বাফারে স্টোর করি। দ্য টু বাফার হ্যাভ দ্য সেম উইথ অ্যান্ড হাইট, দুটা বাফারেরই উইথ আর হাইট সেম হবে। সাপোজ এটা 2x2 পিক্সেল, 3x3 পিক্সেল, 4x4 পিক্সেল, এরকম মানে দুইটারই মানে হাইট উইথ সেম হবে। ক্লিয়ার? কোনটা ছোটো বড় হবে না। নো অবজেক্ট ইন্টারসেকশন, কোনো অবজেক্ট এখানে ইন্টারসেকশন হবে না। নো সর্টিং অফ অবজেক্ট রিকোয়ার্ড, অর্থাৎ কোনো অবজেক্টের কোনো সর্টিং প্রয়োজন নেই। আমাদের যেরকমভাবে ইমেজটা থেকে আমরা নিতে পারি ভ্যালু, পিক্সেলের কালারটা স্টোর করতে পারি বা কারেন্ট ভ্যালু নিতে পারি, সে আন্দাজে এটা কাজ করবে। এমন না যে স্পেসিফিক কোনো নিয়ম আছে, আগে হচ্ছে এই কালার নিতে হবে তারপরে এই কালার নিতে হবে, এরকম কোনো ফিক্সড সর্টিং কোনো নাই, রিকোয়ারমেন্ট নাই। ঠিক আছে? জেড বাফারে অ্যাডিশনালি মেমোরি ইজ রিকোয়ার্ড ফর দ্য জেড বাফার। জেড বাফারে আমাদের কী লাগে? এক্সট্রা মেমোরি লাগে। কারণটা কি? কারণ আমাদের সেখানে বাফারে আগে স্টোর করা লাগে। ওখানে দুইটা বাফার ইউজ হয়, একটা হচ্ছে ফ্রেম বাফার, একটা হচ্ছে জেড বাফার। এগুলো কী হয়? আমাদের মেমোরি, মানে এগুলোর জন্য বেশি মেমোরির প্রয়োজন হয়। ক্লিয়ার? তো এটা হচ্ছে অ্যালগোরিদম জেড বাফারের। ইনিশিয়ালি ইচ পিক্সেল অফ জেড বাফার ইজ সেট টু দ্য ম্যাক্সিমাম ডেপথ ভ্যালু, অর্থাৎ ম্যাক্সিমাম যে ডেপথ ভ্যালু সেটা দিয়ে প্রথমে আমরা ইনিশিয়ালাইজ করে নিব। দ্য ইমেজ বাফার ইজ সেট টু দ্য বিজি কালার, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ইমেজ বাফারটাকে আমরা সেট করে নিব। এরপর হচ্ছে সারফেস আর রেন্ডার ওয়ান অ্যাট এ টাইম, অর্থাৎ এই প্রসেসটা অ্যাট এ টাইম একবারে চলবে। যখন আমরা সাপোজ 2x2 একটা পিক্সেল নিয়ে আমরা একটু পরে দেখব, এক্সাম্পল দেখব, তখন কী হবে? অ্যাট এ টাইম একবার করে ইটারেশন হবে, আমরা এক টাইমে দুইটা জিনিস নিয়ে কাজ করতে পারবো না। তো এরপরে কী হবে? এরপরে হচ্ছে ফর দ্য ফার্স্ট সারফেস দ্য ডেপথ ভ্যালু অফ ইচ পিক্সেল ইজ ক্যালকুলেটেড, অর্থাৎ ইনিশিয়ালি আমরা যে ডেপথ ভ্যালু স্টোর করেছিলাম সেটার সাথে আমরা যে কয়টা অবজেক্ট থাকবে, সাপোজ 2-3টা যে কয়টা অবজেক্ট থাকবে সেগুলোর কম্পেয়ার করবো এবং সেটা ক্যালকুলেটেড ভ্যালু আমাদের স্টোর করতে হবে। ঠিক আছে? এরপর কাজ কি? এরপর কাজ হচ্ছে ইফ দ্য ডেপথ ভ্যালু ইজ স্মলার দেন 2 corresponding depth value of the z buffer, both the depth value is in the depth value in the z buffer and the color value in the image buffer আর রিপ্লেসড। অর্থাৎ আমরা যদি এই যে কম্পেয়ার করলাম, যদি স্মলার আসে দুটার ক্ষেত্রেই, অর্থাৎ ফ্রেম বাফার জেড বাফার দুটো যদি স্মলার আসে, সেক্ষেত্রে কী হবে? আমাদের ডেপথ ভ্যালুগুলো জেড বাফারে স্টোর হবে এবং ডেপথ ভ্যালুর জন্য যে কালার ভ্যালুগুলো আমরা পাবো সেগুলো ইমেজ বাফারে রিপ্লেসড হবে। ঠিক আছে? বাই দ্য ডেপথ ভ্যালু অ্যান্ড দ্য কালার ভ্যালু অফ দ্য সারফেস ক্যালকুলেটেড অ্যাট দ্য পিক্সেল পজিশন, অর্থাৎ পিক্সেলের পজিশন অনুযায়ী আমাদের এই জিনিসগুলো চেঞ্জ হবে, রিপ্লেস হবে আর কি। ঠিক আছে? যেটা কতক্ষণ চলবে? ততক্ষণ পর্যন্ত আমাদের স্টেপ 4 আর 5, অর্থাৎ যতগুলো আমাদের পিক্সেলের পজিশন আছে সেই পজিশন অনুযায়ী আমাদের এই জিনিসটা চলতে থাকবে। When we get final result, each pixel of image buffer represent the color and visible surface at the pixel, অর্থাৎ যখন আমাদের প্রতিটা স্টেপ কমপ্লিট হয়ে যাবে, সাপোজ দুটো অবজেক্টের জন্য যতগুলো পজিশন হতে পারে পিক্সেলের, প্রতিটার জন্য আমরা ক্যালকুলেশন করার পরে ফাইনাল যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে আমাদের ভিজিবল সারফেসের পিক্সেলগুলো রিপ্রেজেন্ট করবে। তো এই অ্যালগরিদম দেখে আগে কনফিউজড হওয়ার কিছু নেই, আমরা একটা এক্সাম্পল দেখব। তার আগে আমরা একটা থিওরিটিক্যাল কোশ্চেন দেখে নিই, এখান থেকে একটা কমন টাইপের কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে জেড বাফারের অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো কী কী। জেড বাফারের অ্যাডভান্টেজগুলো হচ্ছে সিম্পল অ্যান্ড ইমপ্লিমেন্ট, এটা সিম্পলি ইমপ্লিমেন্ট করা যায়। ওয়ার্ক ফর অনলি সেন্স, অর্থাৎ শুধুমাত্র কোনো একটা সেন্সের জন্য এটা কাজ করে। হ্যান্ডেল ওভারল্যাপিং অ্যান্ড ইন্টারসেক্টিং অবজেক্ট, কোনো অবজেক্টকে ওভারল্যাপ বা ইন্টারসেক্ট করা থেকে এটাকে হ্যান্ডেল করা যায় জেড বাফারের মাধ্যমে। ফাস্ট অ্যান্ড এফিশিয়েন্ট ফর হার্ডওয়্যারের জন্য এটা খুব ভালো কাজ করতে পারে। ঠিক আছে? ডিসঅ্যাডভান্টেজগুলো হচ্ছে হাই মেমোরি রিকোয়ার্স, কারণ দেখেন এখানে দুটা বাফারকে আমাদের স্টোর করা লাগছে, এটা হচ্ছে ফ্রেম বাফার, এটা হচ্ছে জেড বাফার, এই জন্য আমাদের মেমোরি রিকোয়ারমেন্টটা বেশি থাকে। তারপর হচ্ছে প্রিসিশন প্রবলেম, এটা হচ্ছে জেড বাফারের একটা ডিসঅ্যাডভান্টেজ। নো হিডেন লাইন রিমুভাল, অর্থাৎ যেই হিডেন লাইনগুলো আছে যেগুলো আমাদের সামনে ভিজিবল না সেগুলো কিন্তু রিমুভ করতে জেড বাফারের সমস্যা হয় কিছুটা, কমপ্লেক্সিটি বেড়ে যায়, কম্পিউটেশনাল কস্ট এই জন্য বেড়ে যায় যদি কোনো স্ট্রাকচার বা কোনো অবজেক্ট বেশি কমপ্লেক্স হয়ে থাকে সেক্ষেত্রে। তো দেখেন এখানে একটা এক্সাম্পল দেখব জেড বাফারের।
এখানে আমাদেরকে বলা আছে 2x2 পিক্সেল ডিসপ্লে, আমাদের পিক্সেল ডিসপ্লের মাপ দেওয়া আছে 2x2, শো হাউ দ্য জেড বাফার অ্যালগরিদম ও ডিটারমাইন দ্য কালার অফ ইচ পিক্সেল ফর দ্য গিভেন অবজেক্ট এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি বলতে এই যে এটা হচ্ছে এ, এই যে এ লাইনটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি, দেখেন B4 B3 B2 B1, এটা হচ্ছে বি, এই যে পিছনের যে এটা এই যে অবজেক্টটা সেটা হচ্ছে বি। ক্লিয়ার? মানে ভিতরের যে পার্টটা এই পার্টটা হচ্ছে বি, আর এই লাইনটা যেটা ক্রস করেছে পিছনে পার্টটার মধ্যে এটা হচ্ছে এ। তো এই দুটো অবজেক্টের জন্য আমাদের বলেছে 2x2 পিক্সেল ডিসপ্লে ইউজ করে জেড বাফার অ্যালগরিদমকে অ্যাপ্লাই করতে। তারপরে দেখতে বলছে যে কীরকমভাবে জেড বাফার অ্যালগরিদম আমাদের প্রতিটা কালার মানে প্রতিটা পিক্সেলের জন্য যে কালার ভ্যালু সেগুলোকে কীভাবে সে ক্যালকুলেট করে বা ডিটারমাইন করে। তাছাড়া আমরা এটা এখন সলিউশন দেখি যে কীভাবে সলভ করা যায়। তো এখানে জাস্ট কিছুই না, জাস্ট মাপগুলো দেওয়া হয়েছে। দেখেন এক্স বরাবর, এই যে এক্স বরাবর 0 থেকে 2 এক্সের মান এর মধ্যে রেঞ্জটা দেওয়া আছে, ওয়াইয়ের জন্য 0 থেকে 2 এর রেঞ্জটা দেওয়া আছে, এবং জেডের মান দেখেন এই যে 1 থেকে এখান থেকে এখানে, এই যে 1 এখান থেকে এখানে, মানে এই যে 1-এর ঘর এটা জাস্ট পাশে লিখেছি, এখানে এই যে 1টা এখানে হবে। ঠিক আছে, তাহলে এই 1টা হচ্ছে আমাদের জেড, এই জন্য জেডের জন্য তার রেঞ্জটা দিয়ে দেওয়া হয়েছে। এখন দেখেন এর জন্য ফর লাইন এ, এই যে এই লাইনটা এইটুকু, এই লাইনটার জন্য এর জন্য কত দেওয়া আছে দেখেন, এটা হচ্ছে 1-এর থেকে আসছে তাই না এই লাইনটা। তো দেখেন এখানে যদি আমরা দেখি এখানে হাফ এখানে হাফ, এই জন্য হচ্ছে এক্স বরাবরও হাফ, ওয়াই বরাবরও হাফ, জেড বরাবর 0। আবার যদি A2-র জন্য চিন্তা করি, A2 দেখেন কি হচ্ছে, A2-র জন্য আমাদের কোন বরাবর থেকে আসছে, এই যে ওয়াই হচ্ছে 2, এক্স এক্স বরাবর এটা এক্স, এক্সও 2, জেড হচ্ছে 0। ক্লিয়ার? এরপরে এর জন্য তো দেখলাম, এবার হচ্ছে বি এর জন্য। বি এর জন্য B1, দেখেন B1 কোথায়, B1 হচ্ছে এখানে, একটু পাশাপাশি দেখাই। B1 হচ্ছে এই যে B1 হচ্ছে এখানে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্স বরাবর 0। এরপরে আমাদের কি হবে, ওয়াই বরাবরও দেখেন B1-এর পজিশনটা 0, এই যে ওয়াই বরাবর এক্স বরাবর দুটাই 0 তাই না, এই যে এখানে B1 আসছে, এই জন্য এক্স ওয়াই 0, আর জেড হচ্ছে হাফ, কারণ এখানে হাফ, এটা যদি আমরা 4টা পার্ট ধরি, 1 2 3 4টা, এটা কি হাফ না 1-এর হাফ, জেড বরাবর তা 1, সেই জন্য এখানে হাফ। এরপর হচ্ছে B2-র জন্য, B2-র জন্য B2 কোথায়, B2 হচ্ছে এইখানে, আচ্ছা B2 হচ্ছে এইখানে। তো B2-র জন্য দেখেন এক্স বরাবর কত 2, ওয়াই বরাবর কত 0, কারণ এটা হচ্ছে এই পজিশনে আছে, তো ওয়াই তো উপরে, এই জন্য হচ্ছে এখানে 0 পজিশনে থাকার কারণে এটা হচ্ছে, কারণ এটা দেখেন এইটা আর এইটা কি সেম না, দুটাই কি, এটা সামনের পার্ট এটা পিছনের পার্ট, তো এটা কি 0 ওয়াই, কারণ এটা এক্স পজিশনে আছে, এই জন্য হচ্ছে এক্সের মান 0 আর জেডের মান তো হাফ। জেডের মান সবগুলোর জন্যই হাফ নিব আমরা, কারণ দেখেন এখানে কোনোটাই কিন্তু জেড থেকে আসছে না, এই জন্য হচ্ছে প্রতিটা পার্ট আমাদের ভাগ ভাগ হয়ে যাবে। B3-র জন্য কি হবে, B3 কোথায় আছে, B3 হচ্ছে এখানে আছে, B3-র জন্য এক্সের মান কত হবে, B3-র জন্য এক্সের মান হবে 2, ওয়াইয়ের মানও হবে 2, আর জেডের মান হবে সবগুলোর জন্যই হাফ, B1 B2 B3 B4 সবগুলোর জন্যই হাফ হবে। আর B4 কত হবে তাহলে, B4-এর জন্য এক্সের মান হবে 0, ওয়াইয়ের মান হবে 2, আর জেডের মান হবে হাফ। ক্লিয়ার? তো এখন এখান থেকে কী করতে পারি আমরা, এখান থেকে আমরা হচ্ছে আমাদের ইমেজটা, প্রথম যে ইমেজটা অর্থাৎ এ আর বি দুটো অবজেক্ট না, দুটো অবজেক্টের জন্য এখন দেখব। তো দেখেন এ কোন জায়গায় আছে, এ এখানে আছে আর এখানে আছে, এটাকে আমরা পিছনের যে স্কোয়ারটা এটাকে আমরা ধরবো ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা ওয়াই দিয়ে ডিনোট করছি। ক্লিয়ার? তো দেখেন যদি আমরা 4টা ধরি, 1 2 3 4টা ঘর না, এগুলো যদি বাদ দিই, এখানে 4টা ঘর, তো এ কোন কোন জায়গায় আছে, এ এখানে আছে আর এখানে আছে, এই জন্য হচ্ছে আমরা এই 2 বরাবর এ লিখলাম, আর বাকি দুটো দেখেন কি 0 তাই না, এই জন্য মানে এ নাই, 0 বলতে এ নাই, তাহলে হচ্ছে এখানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে ওয়াই থাকলো, কারণ এখানে দেখেন কোনো এ লাইন আসেনি, এখানেও কোনো এ লাইন আসেনি, এই জন্য হচ্ছে এটা আমাদের ওয়াই থাকলো। তাহলে কি হচ্ছে এই দুটো পজিশনে এ থাকলো, বাকি দুটো আমাদের ওয়াই থাকলো। এর জন্য আমাদের ডিসপ্লে ইমেজটা আমরা নিয়ে নিলাম। তাহলে এই ছোটো এটা হচ্ছে আমাদের কালার, অর্থাৎ অবজেক্ট এর জন্য যে কালারটা সেটা হচ্ছে ছোটো এ, আর এই ওয়াইটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার। ঠিক আছে,
এবার সিমিলার ওয়েতে আমরা কার জন্য দেখব, বি এর জন্য। বি এর জন্য দেখেন কি, বি এর জন্য বি কোন কোন জায়গায় আছে, পিছনের ঘরটা খেয়াল করবেন, আগের প্রথম ঘরটা খেয়াল করবেন না, পিছনে বলতে এই যে এই ঘরটা। তাহলে এখানে কি আছে, এখানে বি আছে, এদিকেও বি আছে, এদিকেও বি আছে, এদিকেও বি আছে, চারদিকেই বি আছে, তাই না? এই জন্য আমরা চারদিকেই বি দিয়ে দিলাম। আমাদের কালার মানে ওয়াই আর থাকলো না, প্রতিটা ইতেই মানে প্রতিটা সারফেসেই বি আছে, এই জন্য আমরা বি লিখে দিলাম। এটা হলো বি এর জন্য তার কালার। এবার স্টেপ 1 কাজ কি, পারফর্ম ইনিশিয়ালাইজেশন। তা আমরা জেড ম্যাক্সের মান 1.01 ধরে নিছি ইনিশিয়ালি, এটা আপনারা যে কোনো কিছু ধরে নিতে পারেন। 1-এর থেকে বেশি, কেন 1-এর থেকে বেশি, কারণ দেখেন এই যে এখানে জেডটা আসছে এখান থেকে, তাই না? এখানে হচ্ছে 1, আবার এখান থেকেও 1, এই জন্য হচ্ছে আমরা 1-এর থেকে একটু বেশি ধরে, যাতে আমাদের কম্পেয়ার করতে ইজি হয়। কারণ ইনিশিয়ালি আমরা বলছিলাম প্রতিটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে ফিল আপ করতে হবে। দেখেন তো এখানে কী হয়েছে, ইনিশিয়ালি যেহেতু মানে জেড বাফারের মান 0.01, আমাদের এখানে কি ইনিশিয়ালি জেডের মান 1, তাই না? এই জন্য হচ্ছে আমরা প্রথম ঘরটাতে কী করব, সবগুলো ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ ওয়াই দিয়ে ফিল আপ করে দিব। তাহলে ওয়াইয়ের জন্য আমাদের কী হবে, যেহেতু জেডের মান 1, সেই জন্য আমরা এখানে 1 দিয়ে ফিল আপ করে দেবো সবগুলো, ওয়াইয়ের জন্য সবগুলো 1 হয়ে যাবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের স্টেপ 1। এখন কাজ কি স্টেপ 2তে আমরা অ্যালগরিদমটা অ্যাপ্লাই করবো কার জন্য, সেটা হচ্ছে অবজেক্ট এর জন্য। তো দেখেন আমাদের এর জন্য যখন আমরা চিন্তা করবো, যখন আমরা কী করব, পিক্সেল ভ্যালু যখন 0, অর্থাৎ জেড বাফারে যখন আমাদের পিক্সেল ভ্যালুটা কারেন্ট ভ্যালুটা 0 হবে, তখন আমাদের কী হবে অবজেক্ট এর ক্ষেত্রে, যখন আমাদের অবজেক্টটা 0, দেখেন এ কোথায় আছে, এ এখানে আছে, এটাকে আমরা দেখব না, সাপোজ এটা নাই। তো দেখেন প্রথম যখন 0 জন্য চিন্তা করছে, তখন এটা খালি এখানে আছে, বাকি সব আমাদের ব্যাকগ্রাউন্ড, তাই না? এই জন্য হচ্ছে আমরা এটাকে এখানে রাখছি, বাকি সব ব্যাকগ্রাউন্ড। তাহলে এ পজিশনে 0 হয়ে গেল, আর ওয়াইয়ের জন্য তো ইনিশিয়াল অবস্থায় আমরা 1 ধরে নিয়েছিলাম, তাই না? তাহলে বাকিগুলো 1 থাকলো, শুধু এর জন্য 0 হলো। আবার দেখেন যখন আমরা 1-0 চিন্তা করব, অর্থাৎ এক্সের মান 1 আর এখানে ওয়াইয়ের মান 0, তাহলে কী হবে, 1-0, এই 1 আর 0 এই পজিশনে দেখেন এখানেই কিন্তু আমাদের, যদি এটুকু চিন্তা করি 1-0, তাহলে এই পজিশনে আবার কি পাচ্ছি, এ পাচ্ছি, বাকি সাপোজ এটা নাই, তাহলে হচ্ছে বাকিগুলো আমাদের ওয়াই থাকছে, তাই না? কোনো চেঞ্জ হলো না, সেম থাকলো। তাহলে আবার সিমিলার ওয়েতে এর জন্য 0 হয়ে গেল, বাকি ওয়াইগুলো আমাদের 1 থাকলো। আবার যখন আমরা 0-1 কাউন্ট করব, তাহলে 0 আর 1, যদি আমরা 0-1 কাউন্ট করি, দেখেন আবার কিন্তু আমরা এখানে এ পাচ্ছি, এই যে এই দুটোর জন্য এখানে এ পাচ্ছি, এই ঘর বরাবর এখানে কিছু নাই, সাপোজ এখানেও কিছু নাই, এখানেও কিছু নাই, শুধুমাত্র আমরা এইটুকুর জন্য, এই পার্টটুকুর জন্য চিন্তা করছি। তাহলে এখানে একটা এ পাইছি, তাহলে এখানে একটা এ থাকলো, বাকি ওয়াইগুলো অর্থাৎ ব্যাকগ্রাউন্ডগুলো সেম থাকলো। তাহলে প্রথম 3টা ধাপে কিন্তু কোনো চেঞ্জ হলো না অবজেক্ট এর জন্য। এখন আমাদের বাকি আছে কোনটা, 0-0, 1-0, 0-1, আর একটা বাকি আছে হচ্ছে 1-1, তাই না? এই যে 1-1, যখন আমাদের দুই দিকেই 1-1 হবে, অর্থাৎ এদিকেও 1 এদিকেও 1, তাহলে দুইটাই 1-1 হলে এই বরাবর তাহলে কী পাচ্ছি, এখানে আর একটা এ পাচ্ছি না, দেখেন এখানে A1, এখানে A2, তাহলে এখানে একটা এ তো আগে থেকে ছিল, তাহলে এখানে আর একটা এ পেয়ে গেলাম। আর বাকি দুইটা ঘর কি, দেখেন এই বাকি দুইটা ঘর এইটা আর এইটা আমাদের কিছু নাই, তাই না? এ নাই, এই জন্য হচ্ছে এটা ওয়াই থাকবে। দেখেন এই দুটা ঘরে, অর্থাৎ এইটা আর এইটাতে এ বসলো, এই দুটোতে কিছু নাই দেখে এখানে ওয়াই থেকে গেল। তাহলে যেহেতু এখানে এ বসলো দুটো ঘরে, তাহলে এখানেও 0, এখানেও 0, আর ওয়াইয়ের জন্য 1-1 বসে গেল। তাহলে আমাদের অবজেক্ট এর জন্য কাজ করা, দেখা যাচ্ছিল না, এই যেখানে এখানেও 0 বসলো এর জন্য, এখানেও 0 বসলো এর জন্য, এখানে ওয়াই তো 1 থাকলো। তাহলে আমরা এর জন্য জেড বাফার অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করে ফেললাম। এখন কাজ কি, এখন হচ্ছে আরেকটা অবজেক্ট বাকি আছে, সেটা হচ্ছে অবজেক্ট বি। অবজেক্ট বির জন্য এখন আমরা জেড বাফার অ্যালগরিদমটাকে অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে স্টেপ 3তে। স্টেপ 2তে আমরা অ্যাপ্লাই করছিলাম এর জন্য, এখন আমরা স্টেপ 3তে অ্যাপ্লাই করব অবজেক্ট বি এর জন্য। ক্লিয়ার? তো দেখেন বি এর জন্য এখন যদি আমাদের পিক্সেলটা 0 কাউন্ট করি, অর্থাৎ এটা তো আমাদের বি এর জন্য এক্স অ্যাক্সিসটা কাজ করছে, দেখেন বি এ বরাবর, মানে বি বলতে কি এই পুরোটাই হচ্ছে বি, তাই না? B1, B2, B3, B4, তো এখানে দেখেন জেড অ্যাক্সিস কাজ করছে, তো এখানে তো 1, এখান থেকে 1 আসলো, এখান থেকে 1 আসলো, বাট এখানে কি আমাদের 0 পজিশন, যখন 0 তখন কী হবে, এখানে হাফ হবে, তাই না? 1-এর থেকে কম, হাফ ইউজ হবে। তো দেখেন সেক্ষেত্রে কী হচ্ছে আমাদের এখানে, তো দেখেন এখানে কি হয়েছে, জেড বাফারের মান যখন আমরা 0 তখন আমাদের কি হচ্ছে, এখানে 0 থাকবে। কারণ দেখেন আমরা যখন স্টেপ 2তে কাজ করেছিলাম, এই যেখানে স্টেপ 2তে কাজ করেছিলাম, এখানে কী হয়েছিল, আমরা স্টেপ 1-এ যে ইনিশিয়ালাইজ যেই মানটা ফ্রেম বাফারের বা জেড বাফারের, সেটাকে নিয়ে কাজ করেছিলাম। বাট যখন স্টেপ 3তে আসলাম, তখন কি কোনো ইনিশিয়ালাইজ করছি আমরা নতুন করে?
কোনো ইনিশিয়ালাইজ করিনি, তাই না? এই জন্য আমাদের আগের যে ভ্যালুটা ছিল সেটাই হচ্ছে আমাদের জেড বাফারের স্টেপ 3-তে অবজেক্ট বি এর জন্য সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে, ঠিক আছে? দেখেন এখানেও ওয়াই এখানে 1001 এখানেও সেম আছে, কোনো চেঞ্জ হয়নি। এরপরে কাজ কি, এরপর যখন আমাদের বি এর জন্য পিক্সেলটা 10 হবে, অর্থাৎ এদিকে 1 আর এদিকে 0, তাহলে সেক্ষেত্রে কী হবে দেখেন, যদি আমরা সেটা চিন্তা করি তাহলে আমরা পাচ্ছি এদিকে একটা বি পাচ্ছি 1 আর 0-র ক্ষেত্রে, তাহলে আমাদের কোন ঘরটা কাউন্ট হবে, এই ঘরটা। দেখেন এই যে এখানে এটাই দেখানো হয়েছে যে আগে তো এখান থেকে একটা এ ছিল, এখান তো নিতে পারছি না, এই জন্য এখানে একটা যেহেতু বি পাচ্ছি, এই যে এখানে তো একটা বি আছে এই বরাবর, এই জন্য হচ্ছে এখানে একটা বি লিখে দিলাম। যেটা এ দিয়ে রিপ্লেস হয়েছে সেটাকে আর রিপ্লেস করবো না, যেটা আমাদের ওয়াই আসছে অর্থাৎ ব্যাকগ্রাউন্ড আছে শুধুমাত্র সেটাকে আমরা রিপ্লেস করতে পারবো, ক্লিয়ার? তো এই জন্য যেহেতু এখানে এ আসছে এখানে আর বি দিয়ে রিপ্লেস করলাম না, এখানে হচ্ছে আমাদের যেহেতু কিছু নাই, ব্যাকগ্রাউন্ড ফাঁকা ছিল, ওয়াই দিয়ে জাস্ট লেখা ছিল ব্যাকগ্রাউন্ড হিসেবে, সেজন্য আমরা এখানে এই ঘরটাতে বি লিখে দিলাম, ক্লিয়ার? তাহলে এখন কি হচ্ছে, বি এর মান কত, দেখেন বি এর মান হচ্ছে হাফ। কেন হাফ? কারণ এখানে হচ্ছে আমাদের জেড বরাবর হয় এদিকে যাচ্ছি না এদিকে যাচ্ছি, কোনোটা একসাথে যাচ্ছি না, এই জন্য একের জন্য হাফ হাফ হয়ে যাচ্ছে মানটা, ক্লিয়ার? কেটে গেল 1-0-র ক্ষেত্রে। তাহলে 0-1-এর জন্য কি হবে, 0-1-এর জন্য সেম 0 আর 1, যদি এটা চিন্তা করি তাহলে দেখেন এই ঘরে তো এ আসছে, এই ঘরে তো আর কিছু করতে পারছি না, দেখেন এই ঘরে তো অলরেডি আগের থেকে এ ছিল, এই জন্য আমরা কী করছি দেখতে পাচ্ছি এই ঘরটা ফাঁকা আছে, তাহলে এই ঘরটা কি আছে, ওয়াই ছিল, ওয়াইয়ের জায়গায় আমরা বি লিখে দিলাম 0-1-এর ক্ষেত্রে, ক্লিয়ার? আবার দেখেন যখন আমরা বি এর জন্য দুইটাকেই 1 ধরবো, এটাও 1 এটাও 1, যদি আমরা এই পজিশনে আসি তাহলে দেখতে পাচ্ছি এদিকেও বি আছে, এদিকে মানে এদিকে হচ্ছে বি আছে, এদিকে এ আছে, এদিকে এ, এদিকে বি, কোনো ওয়াই নাই, সেজন্য আমরা আর কোনো চেঞ্জ করতে পারছি না, যেটা যেরকম ছিল সেটা সেরকমই থেকে গেছে, জাস্ট বি এর জায়গায় কী লিখছি, হাফ লিখছি, কারণ এখানে হচ্ছে জেডের মান 1 ছিল, এই যে 1 এই জন্য এখানে হাফ এখানেও হাফ, দুটাতেই হাফ হাফ, 1 তো একবারই দিচ্ছি না আমরা, সেই জন্য যেহেতু ভাগ ভাগ হয়েছে বলে আমাদের বি এর মান হাফ আসছে, আর এ এর মান তো আগের থেকেই আমাদের ফিক্সড ছিল, সেটা হচ্ছে 0। তাহলে দেখেন ফাইনালি কী হচ্ছে, এদিকেও বি এদিকে এ, তাহলে হাফ হাফ 0-0, তাহলে আমাদের ফাইনাল কী বোঝা গেল, ফাইনাল জেড ব্যাপারটা ইন্ডিকেট করছে যে এ লাইনটা হচ্ছে মানে বি এর ওপরে, কারণ দেখেন আমাদের বি এর ওপরে হচ্ছে এ লাইনটা গেছে, এটাই হচ্ছে ইন্ডিকেট করছে জেড বাফার। তো এটাই ছিল আমাদের মেনলি এই এক্সাম্পলটার জন্য তার সলিউশন। তো হোপফুলি আপনারা এক্সাম্পলটা বুঝতে পেরেছেন এবং জেড বাফার কীভাবে কাজ করে সেটা বুঝতে পেরেছেন। তো আজকের মতন এই পর্যন্তই, যারা মানে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমাদের কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আজকের মতো এই পর্যন্তই, চ্যানেলটা এখন যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। আজকের মতন আল্লাহ হাফেজ।